বহি অঙ্গ সংস্থান। কি পড়বো? বহি অঙ্গ সংস্থান। আচ্ছা, তাহলে দেখো আগে আমরা হলো আর্থ্রোপোডা ঘাসফড়িংয়ের, আজকে আমরা কি পড়বো? ঘাসফড়িংয়ের বহি অঙ্গ সংস্থান। মানে শোনো, যে কোনো একটা প্রাণীর দুইটা, মানে যে কোনো একটা প্রাণীর অঙ্গ কি কি আছে না আছে এটা নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? মরফোলজি বা অঙ্গ সংস্থান। তোমরা 9-10-এ পড়ছো না? মানে প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ কি নিয়ে গঠিত, এটাকে কি বলা হয়? অঙ্গ সংস্থান বা মরফোলজি। মরফোলজি কয় প্রকার? 2 প্রকার, এক্সটার্নাল মরফোলজি আর কি ইন্টারনাল। যেমন এই যে বাইরে থেকে কি কি দেখা যাচ্ছে, আমার দাঁত দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, এগুলো হলো এক্সটার্নাল বা বহি অঙ্গ সংস্থান। আর আমার ভেতরে কি আছে? হার্ট আছে, কিডনি আছে, লিভার আছে, এগুলো কিন্তু নর্মালি দেখা যাচ্ছে না, এগুলো ডিসেকশন করে দেখালে এটাকে আমরা কি বলি? ইন্টারনাল মরফোলজি। তো ঘাসফড়িংয়ের আমাদের এক্সটার্নাল মরফোলজি পড়তে হবে এবং অঙ্গগুলার কাজ পড়তে হবে। ইন্টারনাল মরফোলজি এবং অঙ্গগুলার যদি কাজ পড়ি তাহলে আমাদের পুরো প্রাণী সম্পর্কে একটা কি হয়ে গেল? ধারণা হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো ঘাসফড়িং আমরা জানি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তোমাদের আমরা আর্থ্রোপোডা পর্ব ভালো করে পড়াইছি, একটু মনোযোগ দাও। আর্থ্রোপোডা পর্বে আমরা কি পাই? খণ্ডকায়ন পাই। দেখো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর দেহ একটা খণ্ড, দুইটা খণ্ড, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম খণ্ড খণ্ড দ্বারা কি গঠিত? আর্থ্রোপোডা পর্বের প্রাণীটা কিভাবে গঠিত আপন? খণ্ড খণ্ড দ্বারা গঠিত। এবং এটা খণ্ডটা কেমন খণ্ডকায়ন তোমরা বলতে পারবা? আর্থ্রোপোডা পর্বের খণ্ডকায়ন প্রকৃত খণ্ডকায়ন নাকি অপ্রকৃত খণ্ডকায়ন? অপ্রকৃত খণ্ডকায়ন। অপ্রকৃত খণ্ডকায়ন বুঝি তো আমরা। অপ্রকৃত খণ্ডকায়ন কি? মানে এই খণ্ডকায়নগুলো শুধু কিভাবে দেখা যাচ্ছে? বাইরে থেকে দেখা যাচ্ছে। মানে এই যে আমরা যদি ছবি আঁকি ঘাসফড়িংয়ের উদরটা এমন হবে, মানে খণ্ডগুলা শুধু কিভাবে আছে? বাইরে থেকে আছে, কিন্তু ভেতরে কিন্তু খণ্ডগুলা কি হয়ে গেছে? এক হয়ে গেছে। কিন্তু অ্যানলিডা পর্বে খণ্ডগুলো এরকম, মানে ভেতরে বাইরে পুরো জায়গায় কি আছে? খণ্ডকায়ন আছে। আচ্ছা, এখন দেখো ভাই, তাহলে আর্থ্রোপোডা পর্বে আমরা খণ্ডকায়ন পাই। এখন দেখো অ্যানলিডা পর্বের দিকে যদি আমরা তাকাই, অ্যানলিডা পর্বে পুরাটা দেহই কিভাবে গঠিত? এরকম ছোট ছোট খণ্ডক দ্বারা গঠিত। এখানে কি তুমি কি মস্তক, বক্ষ, উদর অঞ্চলে ভাগ করতে পারতেছো? পারতেছো না। কিন্তু ঘাসফড়িংয়ে দেখো এতটুকু অঞ্চলকে আমরা কি বলতেছি? মস্তক। এতটুকু অঞ্চলকে কি বলতেছি? বক্ষ। এতটুকু অঞ্চলকে কি বলতেছি? উদর। তার মানে ঘাসফড়িংয়ের দেহকে 3টা অঞ্চলে ভাগ করতে পারি। তাহলে অঞ্চলায়নের সংজ্ঞা কি মনে পড়ে? খণ্ডকায়নের সংখ্যা কাকে বলে? মানে একটি প্রাণীর দেহ যদি পরপর কতগুলো সদৃশ অংশের দ্বারা গঠিত হয় তবে তাকে কি বলা হয়? খণ্ডকায়ন। ঠিক আছে আপন? খণ্ডকায়ন দেখা যায় কোন কোন পর্বে? আর্থ্রোপোডা পর্বে, অ্যানেলিডা পর্বে। আচ্ছা, এবং দেহ যদি খণ্ডকের মাধ্যমে গঠিত হয় এবং কয়েকটি খণ্ডক মিলে দেহের একটি অঞ্চল গঠন করে তবে তাকে কি বলা হয়? অঞ্চলায়ন বা ট্যাগমাটা। যেমন মস্তক একটা কি? ট্যাগমাটা। ট্যাগমা। মস্তক একটা কি? ট্যাগমা। বক্ষ একটা কি? ট্যাগমা। উদর একটা কি? ট্যাগমা। ট্যাগমার বাংলা কি? অঞ্চল। তাহলে অঞ্চল দেখা বা ট্যাগমা দেখা যায়, এই বৈশিষ্ট্যটাকে কি বলা হয়? অঞ্চলায়ন বা ট্যাগমাটা। দেখো ঘাসফড়িং আমরা দেহটাকে মস্তক, বক্ষ, উদর এবং 3টা অঞ্চলে কি করতে পারতেছি? ভাগ করতে পারতেছি। এখন তোমাদের মনে রাখতে হবে ঘাসফড়িংয়ের দেহের কোন জায়গায় কি পাওয়া যায়। বুঝতে পারতেছি ভাইয়া? আসো তাহলে দেখো আমরা ঘাসফড়িংয়ের মস্তকটা নিয়ে নিলাম। ঘাসফড়িংয়ের মস্তক, তাহলে আমরা পরের পেজে যাই। আচ্ছা আসো, ঘাসফড়িংয়ের মস্তকে আমরা কি কি পাবো বলতে পারবা তোমরা? ঘাসফড়িংয়ের মস্তকে আমরা পাবো হলো পুঞ্জাক্ষী। ওইটা তাহলে কি আমি ইন্টারনাল মরফোলজিতে ঢুকে যাব? ওটার মধ্যে সেদিন আসছিলাম ক্লাসে পড়ে তখন করছই, তাহলে আমরা পরের ক্লাসে চলে যাই। আর আমরা ভালোভাবে করি না, আমি বলতেছি আর কি, এখন লেখা সময় নষ্ট না করে ওইখানে। তুমিও করো নাই? ভালোভাবে করি। আচ্ছা তাহলে করোই, তাহলে সমস্যা নেই, লেখেই দেখাই। ওই না লিখলে বোঝানো যাবে না। তাহলে মস্তকে আমরা কি কি পাবো বলো তো? পুঞ্জাক্ষী পাবো। এরপরে কি পাবো বলো তো? ওসেলি। ভালো করে পড়ো, এই ক্লাসটা আমরা এইখানেই মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তাহলে মস্তকে আমরা কি কি পাবো বলো তো? পুঞ্জাক্ষী পাবো, ওসেলি পাবো, এরপরে কি পাবো? অ্যান্টেনা পাবো। অ্যান্টেনা পাবো। এরপরে কি পাবো বলো তো ভাইরা?
মুখপাঙ্গ কি পাবো? মুখপাঙ্গ। আচ্ছা আসো তাহলে আমরা একটু আগের ছবিটাতে যাই, আসো। এই যে দেখো ঘাস ফড়িংয়ে মস্তকে আমরা কি দেখতেছি ভাইয়ারা? অ্যান্টেনা। এই যে ওর সামনে কি থাকে? অ্যান্টেনা থাকে। অ্যান্টেনার কাজ কি? অ্যান্টেনার কাজ হইলো তোমার এটা শব্দ তরঙ্গ বুঝতে পারে, এটা ঘ্রাণ বুঝতে পারে। এই যে দেখো এই কারণে তুমি যদি এর দিকে দৌড় দাও দেখবা তেলাপোকা বিপরীত দিকে দৌড় দিছে, এবং তেলাপোকা বের হয়ে সবসময় সামনে কি ঘুরাইতে থাকে? অ্যান্টেনা ঘুরাইতে থাকে। সে অ্যান্টেনা দিয়ে কি বুঝতে পারে? শব্দ তরঙ্গ বুঝতে পারে, এরপরে তোমার ঘ্রাণ বুঝতে পারে। ঠিক আছে, তাহলে অ্যান্টেনা দুইটা থাকে, এক জোড়া অ্যান্টেনা থাকে। এখন অ্যান্টেনার অংশ তিনটা। অ্যান্টেনার অংশ কয়টা? তিনটা। এই গোড়ার দিকে থাকে হলো তোমার স্কেপ, এই গোড়ার দিকের অংশটাকে আমরা কি বলবো? স্কেপ। এর পরের অংশটাকে কি বলবো? পেডিসেল। এরপরে ছোট 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 অংশ থাকে, এদেরকে কি বলবো? ফ্লাজেলাম। বুঝছো আপন? আচ্ছা আচ্ছা দেখাই। এই যে মনে করো আমরা যদি এটাকে জুম করি তাহলে এই গোড়ার অংশটাকে কি বলবো? স্কেপ। পরে এই গোড়ার অংশটাকে কি বলবো? পেডিসেল। আর এরকম ছোট ছোট অনেকগুলা খণ্ডক দ্বারা একটা লম্বা অংশ থাকে, এটাকে আমরা কি বলবো? ফ্লাজেলাম। এইটা খণ্ডক দ্বারা তৈরি হতেই তো এটা অনেক মুভমেন্ট করতে পারে, নাড়াচাড়া করতে পারে। কথা বুঝছো? আচ্ছা, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। আপন বুঝছো? আচ্ছা, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। আচ্ছা, তাহলে ঘাস ফড়িংয়ে আমরা কি পাবো? অ্যান্টেনা পাবো। অ্যান্টেনাতে কি কি অংশ পাবো বলো তো ভাইরা? তিনটা অংশ পাবো, স্কেপ, পেডিসেল, এরপরে কি পাবো? স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। এবং এটার কাজ কি? এটার কাজ কি বলো তো? ঘ্রাণ আর কি? শব্দ তরঙ্গ। জি বলেন, অবশ্যই বলেন। হ্যাঁ, এখনো পড়াই নেই, সবই পড়বেন এই চ্যাপ্টারে। আপনাদের প্রশ্ন আসতে পারে এমন কোনো টপিকই বাদ যাবে না। ঠিক আছে, ঘাস ফড়িং খায়া হজম করে ফেলবেন একবারে। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে অ্যান্টেনা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, এরপরে দেখো ঘাস ফড়িং, যেমন মনে করো আমাদের চোখ, এখানে কয়টা চোখ? একটা চোখ। এখানে কয়টা চোখ আপন? একটা চোখ। তাহলে আমাদের চোখ কয়টা? দুইটা। ঘাস ফড়িংয়ে এরকম আমাদের মতো চোখ থাকে কয়টা? তিনটা। একটা একটা চোখ কয়টা থাকে? তিনটা। এদেরকে বলা হয় কি? ওসেলি। তাহলে ওসেলি কি? সরল চোখ। ওসেলি কি? সরল চোখ। তার মানে যেহেতু সরল চোখ তার মানে জটিল চোখও আছে। সরল চোখ কয়টা? তিনটা। তাহলে জটিল চোখ কি? মনে করো ছোট এরকম চোখ অনেকগুলা যুক্ত হয়ে একটা জটিল চোখ গঠন করে। কথা বুঝতে পারতেছো? এই যে দেখো, আমি তোমাদের যদি দেখাই ছবিটা, এই যে দেখো ঘাস ফড়িংয়ের মস্তকের সামনের দিকে তিনটা একক চোখ আছে, এদেরকে আমরা কি বলি? ওসেলি। আর এই যে মস্তকের দুই সাইডে ছোট ছোট অনেকগুলা চোখ আছে, এই একটা ছোট চোখকে আমরা কি বলবো? ওমাটিডিয়াম। এই একটা চোখকে কি বলবো? ওমাটিডিয়াম। এই একটা চোখকে কি বলবো? ওমাটিডিয়াম। এরকম অসংখ্য ছোট ছোট ওমাটিডিয়াম দ্বারা একটা জটিল চোখ গঠিত। এই জটিল চোখের নাম কি? পুঞ্জাক্ষী। তাহলে ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষী কয়টা থাকে? দুইটা। পুঞ্জাক্ষী কয়টা থাকে? দুইটা। এই যে এইটা হলো ঘাস ফড়িংয়ের একটা পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী হলো একটা জটিল চোখ। আচ্ছা, এখানে তো অনেকগুলো চোখ আছে না, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক চোখ। জি। তো হচ্ছে সবগুলো চোখ দিয়ে তো হচ্ছে কি আলাদা আলাদা চিত্র নিবে। জি। তাহলে ওগুলো হচ্ছে সমন্বয় কি ওর মস্তিষ্ক করবে? জি, এটা পড়াবো। ওরা কেমনে দেখে এটা পড়াবো। ওরা ফাটা ফাটাও দেখে আবার ঝাপসাও দেখে, ওটা পড়াবো। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে ওদের সরল, আমাদের মতো সরল চোখ আছে কয়টা? তিনটা। যেমন এইটা একটা চোখ, এইটা একটা চোখ, এইটা একটা চোখ। তাহলে এটা আমি নিজেও জানি না,
এটা আমাদের স্যারও বলছে, স্যারও জানে না। তো তোমরা যদি জানো আমাকে জানাবা, ঠিক আছে, যে ওসিলির কাজ কি, ঠিক আছে, আমি জানি না এটা। আচ্ছা, না জেনে তো আর বলা যাবে না। তো তোমরা জেনে আমাকে জানাবা ওসিলির কাজ কি, অবশ্যই কোনো কাজ আছে। তাহলে আচ্ছা, তাহলে ওদের পুঞ্জাক্ষী কি জটিল চোখ, আপন পুঞ্জাক্ষী মানে কি জটিল চোখ। আচ্ছা, তাহলে পুঞ্জাক্ষীকে আমরা কি বলবো, জটিল চোখ। পুঞ্জাক্ষী মানে কি জটিল চোখ, জটিল চোখ। পুঞ্জাক্ষী কয়টা থাকে, দুইটি। পুঞ্জাক্ষী কয়টা থাকে, দুইটি। পুঞ্জাক্ষীর গঠনকারী একক মানে সরল চোখকে কি বলা হয়, ওমাটিডিয়াম। কি বলা হয়, ওমাটিডিয়াম। শোনো, ঘাসফড়িং থেকে রিটেনের জন্য 4টা প্রশ্ন পড়তে হয়। কয়টা প্রশ্ন পড়তে হয়, 4টা প্রশ্ন। এবং এই 4টা প্রশ্ন আমি সুন্দর করে লেখায় দিব, তোমরা জাস্ট 4টা প্রশ্ন পড়বা। আর বাকি যা পড়াচ্ছি সব কিসের জন্য, এমসিকিউর জন্য। তো এইটা একবারে আমি ঘাসফড়িং পড়তেছি 2015 সাল থেকে, এটা হলো 2024। তো এই 9 বছরে এই সব আমার শুনতে শুনতে অনেক মুখস্থ হয়ে গেছে। তোমাদের জন্য এখানে আমরা অনেক নাম পড়বো, এগুলা যে আমার মতো একবারে ডট 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 বলে ফেলতে হবে, নট নেসেসারি। তুমি জাস্ট ঘাসফড়িং এর অ্যান্টেনা কি দ্বারা গঠিত, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম, এটা জাস্ট শুনে রাখো, অপশন দেখে জানি ধরতে পারো। আসবে যে ঘাসফড়িং এর অ্যান্টেনার অংশ 9 কোনটি, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম, ম্যাক্সিলা। আমার কথাটা বুঝতে পারছো তোমরা? তো তোমাদের একবারে ডট 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 3টা, আমি কোনোদিনও তোমাদের পরীক্ষায় আসবে না যে অ্যান্টেনার অংশগুলোর নাম লেখো, জাস্ট এমসিকিউ আসবে। রিটেনের জন্য 4টা প্রশ্ন আসবে এবং 4টা প্রশ্ন আমরা অনেক সুন্দরভাবে পড়বো, ঠিক আছে? ওই 4টে ভালোভাবে মুখস্থ করবা, টু দা পয়েন্টে। আচ্ছা, তাও বুঝে মুখস্থ করবা, না বুঝে না। তাহলে পুঞ্জাক্ষীর গঠনকারী এককে কি বলা হয়, ওমাটিডিয়াম। কি বলা হয়, ওমাটিডিয়াম। এক একটা পুঞ্জাক্ষী কয়টা ওমাটিডিয়াম দ্বারা গঠিত, 1 থেকে 2000। তাহলে একটা পুঞ্জাক্ষীতে ওমাটিডিয়াম কয়টা থাকে, 1 থেকে 2000। তো তোমাদের একটা রিটেনের প্রশ্ন আসবে, ওমাটিডিয়ামের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং ওমাটিডিয়ামের কাজ মানে দর্শন কৌশল, ঘাসফড়িং কিভাবে দেখে, ও যেটা জিজ্ঞেস করলো আমাকে, ঘাসফড়িং কেমন দেখে, এই 2টা প্রশ্ন রিটেনে আসে। এখন লেখার দরকার নেই, আমরা রিটেনের প্রশ্ন তোমাদের কমপ্লিট করে দিব, এখন থেকে আমরা এই প্রসেসই আগাবো। আচ্ছা, তাহলে ঘাসফড়িং এর গঠনকারী এককে আমরা কি বলি, ওমাটিডিয়াম। পুঞ্জাক্ষীর গঠনকারী একক কি, ওমাটিডিয়াম। এতটুকু থেকে আর কোনো সমস্যা আছে চোখ নিয়ে? আচ্ছা, চোখ নিয়ে আর কোনো সমস্যা নাই। জি, আপনি যে বললেন 1 থেকে 2000, তাহলে ওকে একটাও থাকে আবার 1000 থেকে 2000। আচ্ছা, 1000 1000 থেকে 2000। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা বলছো। এবার আসো ভাইয়া, আমরা কি দেখতেছি, তাহলে আমরা অ্যান্টেনা পড়লাম, ওসিলি পড়লাম, আর কি পড়লাম, ফ্লাজেলাম। এখন আমরা কি পড়বো, ঘাসফড়িং এর মুখোপাঙ্গ। মুখোপাঙ্গ কি, এই যে দেখো ভাইয়ারা, এইটা হলো ঘাসফড়িং এর কি, মুখছিদ্র। এটা কি, ঘাসফড়িং এর মুখছিদ্র। চিন্তা করো, আমাদের মুখের ভেতরে কি আছে, দাঁত আছে। ঘাসফড়িং এর কি এই মুখছিদ্রের ভেতরে কি নাই, দাঁত নাই। ঘাসফড়িং এর মুখছিদ্রের ভেতরে কি নাই, দাঁত নাই। দাঁত কই আছে, মুখছিদ্রের বাহিরে। এগুলাকে আমরা কি বলবো, মুখপাঙ্গ। এরা খাদ্য ধরতে সাহায্য করে, খাদ্যকে কাটতেও সাহায্য করে। তার মানে তুমি মুখছিদ্রের ভেতরে ঢুকে খাদ্য কি করো, চিবাও। আর ঘাসফড়িং মুখছিদ্রের বাইরে কি করে, চিবায়। পড়বে কেমনে, এখন মুখোপাঙ্গ গুলাতে অনেক অ্যান্টেনা থাকে, উপাঙ্গ থাকে, ওইটাও খণ্ডযুক্ত, এটা ধরতে পারে। আসো, তাহলে মুখোপাঙ্গ কি বুঝতে পারছো? তাহলে মুখোপাঙ্গ কোথায় থাকে ভাইরা? আচ্ছা, এই যে দেখো, এইখানে একটা মুখোপাঙ্গ আছে, এইখানে একটা এই পাশে 2টা মুখোপাঙ্গ থাকে, এই পাশে একটা, ওই পাশে একটা। এরা খাবারকে ধরে রাখে এবং চাবায়। শোনো, আমরা কিন্তু ঘাসফড়িং আমরা তেলাপোকা ডিসেক্ট করে পড়বো। আমাদের যখন এটা পড়া হয়ে যাবে তখন আমরা একটা তেলাপোকা ডিসেক্ট করব। তোমরা ডিসেকশন বক্স নিয়ে আসবা এবং এই মুখোপাঙ্গ এই সব কিছু একবারে নিজের হাতে ধরে ধরে দেখবা, অনেক ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা, আসো, তাহলে এখন আমরা কি পড়বো, ঘাসফড়িং এর মুখোপাঙ্গ। আচ্ছা, আসো। মুখোপাঙ্গ, আসো দেখি আমরা, যদি এইটা ঘাসফড়িং এর মস্তক হয় আর এইটা কি বলতো ভাইয়ারা,
মুখছিদ্র, তাই তো? আচ্ছা, এই মুখছিদ্রের সামনের দিকে একটা মুখপাঙ্গ থাকে, এটার নাম কি? ল্যাব্রাম। এটার নাম কি? ল্যাব্রাম। এটার নাম কি ভাইরা? ল্যাব্রাম। আমি যদি তোমাদের, এইটা তো আমরা সাইড ভিউ দেখতেছি, আমরা যদি সামনাসামনি দেখি তখন ল্যাব্রামটা দেখতে এমন লাগবে। তাহলে এটাকে আমরা কি বলবো? ল্যাব্রাম। ল্যাব্রাম কি কিসের মতো কাজ করতেছে? উপরের ঠোঁটের মতো কাজ করতেছে। তার মানে এটা কি গঠন করে? ঘাসফড়িংয়ের উপরের রোস্ট। এটা এমসিকিউতে আসতে পারে। ঘাসফড়িংয়ের উপরের রোস্ট গঠন করে কে? ল্যাব্রাম। আচ্ছা, যেহেতু উপরের রোস্ট আছে তার মানে নিচের রোস্টও আছে। এইখানে আরেকটা কি আছে বলো তো ভাইয়ারা? আরেকটা মুখপাঙ্গ আছে। এটাকে আমরা কি বলবো? ল্যাবিয়াম। কি বলবো? ল্যাবিয়াম। এটা তো আমরা সাইড ভিউ দেখতেছি, আমরা যদি সামনে থেকে দেখি তখন কেমন হবে এটা দেখতে? এমন হবে। এটাকে আমরা কি বলবো? ল্যাবিয়াম। তাহলে এটার নাম কি ভাইরা? ল্যাবিয়াম। এটাকে কি বলবো? ল্যাবিয়াম। এখন ল্যাবিয়ামে দেখো আমরা দুইটা অংশ দেখতেছি না, একটা এই অংশ একটা এই অংশ। এই অংশটাকে আমরা কি বলবো? উপরের অংশটাকে কি বলবো? সাবমেন্টাম। কি বলবো? সাবমেন্টাম। তাহলে উপরের অংশটাকে আমরা কি বলবো? সাবমেন্টাম। আর এই নিচের অংশটাকে কি বলবো? মেন্টাম। কি বলবো? মেন্টামে আবার দেখো দুইটা অংশ আছে, এর কি বলবো? লিগুলি। কি বলবো? লিগুলি। এখন দেখো এই ল্যাবিয়ামের সাথে আবার ওই যে তুমি যে বললা যে খাবার পড়া যাবে না, এই খাবারকে ধরার জন্য সাইড থেকে স্বাদ নেওয়ার জন্য নরমক্ষম অংশ থাকে, এদেরকে বলা হয় ল্যাবিয়াল পাল্প। এটা কয় খণ্ড বিশিষ্ট? 3 খণ্ড বিশিষ্ট। এখানে এরকম কি থাকে? রোম থাকে। কি থাকে? রোম থাকে। কি থাকে? রোম থাকে। এই রোম দিয়ে সে কি করে বলতে পারবা? খাবারের কি নিতে পারে? সে টেস্ট নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, স্বাদও নিতে সাহায্য করে। এটা জিহ্বার মতো কাজ করে না। আচ্ছা, এই তাহলে এই ল্যাবিয়াম এটাকে আমরা কি বলবো বলো তো? অধোষ্ঠ। কি? হ্যাঁ, এই এতটুকু হলো সাবমেন্টাম। আর এই নিচের এরকম দুইটা অংশকে কি বলবো? মেন্টাম। মেন্টামের এই দুই অংশকে আবার কি বলা হয় একসাথে আলাদা আলাদা? লিগুলি। আর এই পুরো অংশটার নাম কি? ল্যাবিয়াম। নাম কি? ল্যাবিয়াম। এই ল্যাবিয়ামে 3 খণ্ড বিশিষ্ট কি থাকে? ল্যাবিয়াল পাল্প। কি থাকে? 3 খণ্ড বিশিষ্ট কি থাকে ভেড়া বলো? ল্যাবিয়াল পাল্প। কি এটাকে কি বলবো? ল্যাবিয়াল পাল্প। এই রোমগুলা খাবারের স্বাদ নিতে সাহায্য করে। তাহলে দেখো এটাকে আমরা কি বলবো? অধোষ্ঠ। এই ল্যাবিয়াম কি গঠন করে? অধোষ্ঠ। ওষ্ঠ। তাহলে দেখো এই যে খাবার, এই যে মাঝখানে এটা মুখগহ্বর, এখানে একটা খাবার আসলো, এই খাবারটাকে সামনে থেকে চাপ দেওয়া ধরবে ল্যাবিয়াম, পেছন থেকে চাপ দেওয়া ধরবে কে? সামনে থেকে চাপ দেওয়া ধরবে ল্যাব্রাম এবং পেছন থেকে চাপ দেওয়া ধরবে কে? ল্যাবিয়াম। আচ্ছা, এখন খাবারটার টুকরা টুকরা করবে কে? আমাদের এই যে এইখানে থাকে হলো তোমার করাতের মতো ম্যান্ডিবল। এখানে করাতের মতো কি আছে? ম্যান্ডিবল। এখানে একটা আছে, ওইখানে একটা আছে। আমরা তো সাইড ভিউ দেখতেছি, যদি সামনে থেকে দেখি তখন কি পাবো? এই যে ল্যাব্রামের নিচে ঠিক কি আছে আপন? করাতের মতো ম্যান্ডিবল। করাতের মতো কি আছে আপন?
তাহলে এটাকে আমরা কি বলবো? ম্যান্ডিবল। আচ্ছা, আমাদের এই গালের এই জায়গাটাকে না ম্যান্ডিবল বলে। এই যে এইটাকে বলি চোয়াল, এটা ম্যান্ডিবল। ম্যান্ডিবল। তাহলে এই হাড্ডি ম্যাক্সিলা। এখন ওদেরও ম্যাক্সিলা আছে। আচ্ছা আসো, তাহলে এটাকে আমরা কি বলবো? ম্যান্ডিবল। এই ম্যান্ডিবল দেখো খাবার এই যে এটা সামনে এবং পিছনে জাতা দিয়ে ধরবে, আর দুই পাশ থেকে ম্যান্ডিবল আইসা খাবার এমন এমন করবে, ফলে খাবার কি হবে? কাটবে, করাতের মতো। ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি দেখব? এই দেখো এই ম্যান্ডিবলের পেছনে আরেকটা জিনিস থাকে, সেটা কি? এখানে কি এটা হলো ম্যান্ডিবল, এটা কি ম্যান্ডিবল, আর এটাকে কি বলবো? ম্যাক্সিলা। কি বলবো? ম্যাক্সিলা। আচ্ছা আরেকটু বড় করি। জি অবশ্যই বলেন। স্যার ওই যে লিগুলি, বাট দুটো কি একসাথে আমরা লিগুলি বলবো নাকি আলাদা আলাদা লিগুলি? এইটা একটা লিগুলি, এটা একটা লিগুলি। আচ্ছা হয়েছে, এতটুকু বুঝছো সবাই? এখন আমরা কি আঁকবো? ম্যাক্সিলা। কি আঁকবো? ম্যাক্সিলা। তাহলে দেখো আমাদের হাঁসফড়িংয়ের মুখোপাঙ্গ কয় প্রকার? 5 প্রকার। এক নম্বরে আমরা কি পাচ্ছি? ল্যাব্রাম। 2 নম্বরে কি পাচ্ছি? ম্যান্ডিবল। 3 নম্বরে কি পাচ্ছি? ম্যাক্সিলা। ম্যাক্সিলার অংশগুলো একটু পড়তে হবে মনোযোগ দিয়ে। আসো, ম্যাক্সিলাতে কি কি থাকে বলতে পারবা কেউ? কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, ঢাকনার মতো, গ্যালিয়া, আর 5 খণ্ড বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প। তাহলে ঘোড়ার দিকের এই অংশটাকে আমরা কি বলবো? কার্ডো। কি বলবো? কার্ডো। এর পরের অংশটাকে কি বলবো? স্টাইপস। এই প্রশ্ন অনেকবার আসছে, ম্যাক্সিলার অংশ 9 কোনটি? স্টাইপস। এটাকে কি বলবো? ল্যাসিনিয়া। কি বলবো? ল্যাসিনিয়া। গ্যালিয়া লিখতে জি লাগে, জিটা দেখতে অনেকটা কেমন? ঢাকনার মতো না? তাই এইটা হলো গ্যালিয়া। এটাকে কি বলবো? গ্যালিয়া। কি বলবো? গ্যালিয়া। আর 5 খণ্ড বিশিষ্ট কি পাবো? ম্যাক্সিলারি পাল্প। কি বলবো ভাইরা? পাল্প। কেন তাহলে 3 খণ্ড 5 খণ্ড বলছি মনে আছে? পরীক্ষায় আসবে ম্যাক্সিলারি পাল্প কয় খণ্ড বিশিষ্ট আর ল্যাবিয়াল পাল্প কয় খণ্ড বিশিষ্ট। ঠিক আছে। আচ্ছা এখন আসো এই পাশেও আরেকটা আঁকতে হবে। কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, ঢাকনার মতো, গ্যালিয়া, আর 5 খণ্ড বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প। শোনো আমি যেভাবে চিত্র আঁকছি এমনি আঁকবা। ঠিক আছে। এটা কিন্তু তোমাদের চিত্র আঁকতে হয়। আচ্ছা তাহলে আমরা কি এতটুকু বুঝতে পারছি ভাইরা? চিত্রটা কেমনে আঁকবো? মানে শুধু চিত্র আসে ম্যাক্সিলার? না না, পুরোটাই আসে, মুখোপাঙ্গ আঁকতে হয়। এমনি আঁকবো? হ্যাঁ তোমাদের বই চিত্র দেওয়া আছে তো, দেখো বই খোলো তোমরা। ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখছো চিত্র আছে? হ্যাঁ আচ্ছা
এখানে কিন্তু এটা 4 খণ্ড বিশিষ্ট দেখাইছে, তোমরা 4 খণ্ড দেখাবা না ল্যাবিয়াল পাল্প। কয় খণ্ড বিশিষ্ট? 3 খণ্ড বিশিষ্ট, ঠিক আছে। আচ্ছা বলে দেখাইছে। আচ্ছা এবার আসো, এই যে এটার মাঝখানে কি থাকবে? এটার মাঝখানে জিহ্বার মতো একটা অংশ থাকবে, এটাকে আমরা কি বলবো? হাইপোফ্যারিংস। কি বলবো? হাইপোফ্যারিংস। কি বলবো বলো তো এটার নাম? হাইপোফ্যারিংস। এটার নাম কি? হাইপোফ্যারিংস। তাহলে ঘাসফড়িং এর মুখোপাঙ্গ কয় রকমের? 5 রকমের। একটা ল্যাব্রাম থাকে, 2টা ম্যান্ডিবল থাকে, 2টা ম্যাক্সিলা থাকে, একটা ল্যাবিয়াম থাকে, আর একটা হাইপোফ্যারিংস থাকে। কথা বুঝছো? ওকে, তাহলে এটা হলো ঘাসফড়িং এর মুখোপাঙ্গ। এখন একটা জিনিস একটু খেয়াল করো, দেখো এই মুখছিদ্রের আগে এই মুখোপাঙ্গ দ্বারা বেষ্টিত একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে না? আমি যদি তোমাদের একে দেখাই, এই যে এই জায়গাটা মুখছিদ্রের আগে একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে না? মানে একটা গহ্বরের মতো তৈরি হয়েছে না মুখোপাঙ্গ? মুখছিদ্রের আগে, এই যে আমার মনে করে এটা মুখছিদ্র, মুখছিদ্রের আগে এই সামনে কি আছে? কিছু বলবা কি? ফিয়ামানিল্লাহ। আচ্ছা, তো মুখছিদ্রের সামনে কি আছে? ল্যাব্রাম। পিছে কি আছে? ল্যাবিয়াম। 2 সাইড থেকে ম্যান্ডিবল, ম্যাক্সিলা আছে। তাহলে মাঝখানে মুখছিদ্রের আগে আর একটা ফাঁকা জায়গার মতো তৈরি হইলো না? এই ফাঁকা জায়গাকে কি বলা হয়? এই ফাঁকা জায়গাকে বলা হয় প্রি ওরাল ক্যাভিটি। কি বলা হয় আপন? প্রি ওরাল ক্যাভিটি। প্রি মানে কি? আগে। ওরাল মানে মুখছিদ্র, ক্যাভিটি মানে গহ্বর, মানে মুখছিদ্রের আগে একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে। এটা কি দ্বারা তৈরি হয়েছে? মুখোপাঙ্গ দ্বারা। তো তোমাদের বইয়ে দেখো একটা কথা লেখা আছে, দেখো 94 পৃষ্ঠায় দেওয়া আছে মুখছিদ্র। পাইছো? মুখছিদ্র পাইছো? এখানে কি লেখা? এটি প্রাক মৌখিক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত। তাহলে মুখছিদ্র কোথায় অবস্থিত? প্রাক মৌখিক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত। ভাইরা কথা বুঝতে পারতেছো? তাহলে এই যে দেখো, প্রাক মৌখিক প্রকোষ্ঠের গোড়ায় কি অবস্থিত? মুখছিদ্র। কথা বুঝতে পারতেছি? আচ্ছা, এটার অপর নাম কি? এটার অপর নাম হলো প্রি ওরাল ক্যাভিটি, বা এটার একটা সুন্দর নাম আছে, নাম কি? সিবেরিয়াম। নাম কি? সিবেরিয়াম। এই দেখো, সিবেরিয়ামে খাদ্যবস্তু গৃহীত হয় এবং মুখছিদ্র দিয়ে খাদ্য দেহে প্রবেশ করে। কথাটা বুঝতে পারতেছো তোমরা? ক্লিয়ার হয়েছে? কেন এই সিবেরিয়াম দিয়ে পড়া বুঝাচ্ছি? এখন না বুঝাইলে পরে এই যে এইখানে যায় আবার কঠিন হয়ে যাবে জিনিসটা, এই জন্য এখানে একবারে বুঝাই দিলাম। সবাই বুঝছো? আচ্ছা, তাহলে প্রি ওরাল ক্যাভিটি, তাহলে খাদ্য প্রথমে কোথায় গৃহীত হয়? প্রি ওরাল ক্যাভিটিতে গৃহীত হয়, পরে ওইখানে মুখোপাঙ্গ দ্বারা কি হয়? ছোট ছোট টুকরায় পরিণত হয়, পরে মুখছিদ্র দিয়ে কোথায় প্রবেশ করে? দেহে প্রবেশ করে। ঠিক আছে? আচ্ছা, এই প্রি ওরাল ক্যাভিটির অপর নাম কি? প্রাক মৌখিক প্রকোষ্ঠ। প্রাক মানে কি বলতো? আগে। যে বলে না প্রাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষার আগে যেটা হয়, তাহলে মুখছিদ্রের আগে একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে, এটাকে আমরা কি বলবো? প্রাক মৌখিক প্রকোষ্ঠ, বা কি? সিবেরিয়াম। সিবেরিয়াম। দায়রা কথাটা বুঝতে পারছো? এতটুকুই পড়া এখানে। এখন দেখো আরেকটা জিনিস তোমাদের একটু দেখতে হবে, ঘাসফড়িং এর মস্তককে কেমন মস্তক বলা হয় আপন? হাইপোগনাথাস মস্তক বলা হয়। কি বলা হয়? মানে কি? আচ্ছা, তাহলে দেখো মস্তক থেকে আমরা সব পড়ে ফেলছি, সুন্দর না? আচ্ছা, আচ্ছা আসো,
তাহলে এখানে আমরা কি পাইলাম? সিবেরিয়াম বা প্রাকমৌখিক প্রকোষ্ঠ। মুখপাঙ্গ কয় প্রকার? 5 প্রকারের। আচ্ছা, তোমাদের এখন বুঝাইতে হবে হাইপোগনেথাস মস্তক কি। এই যে দেখো ভাইয়েরা, এইটা ওর কি দেহ না, আর মস্তকটা দেহের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তোমার মস্তক দেহের সাথে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? না, সমান্তরালে আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। কিন্তু এখানে কেমন আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে মস্তক যদি দেহের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন তাকে কি বলা হয় আপন? হাইপোগনেথাস মস্তক। হাইপোগনেথাস মস্তক। আচ্ছা, কি করে জানি না তো। আচ্ছা আচ্ছা, আসো তাহলে ঘাসফড়িং এর মস্তক কেমন? না জানি না, জানলে আমাকে জানাবা। হ্যাঁ, এটারে কি বলা হয়? হ্যাঁ, জেনে জানাবা, ঠিক আছে। হাইপোগনেথাস মস্তক কি বলবো এটা রে? তাহলে ঘাসফড়িং এর মস্তক কেমন? হাইপোগনেথাস। ঘাসফড়িং এর মস্তক কেমন? হাইপোগনেথাস। আচ্ছা, হ্যাঁ, আরেকবার দেখাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, এইটা ওর দেহ, আর দেহের সাথে মুখছিদ্র কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? এই জন্য এটাকে কি বলা হয়? হাইপোগনেথাস মস্তক। তাহলে আসেন আমরা একটু রিভিশন করি, অনেক কিছু বলে ফেলছি, ছোট মানুষ তোমরা। তাহলে ঘাসফড়িং এর মস্তকে আমরা কি পাবো? পুঞ্জাক্ষী পাবো, এটা হলো জটিল চোখ। পুঞ্জাক্ষী কয়টা পাবো? 2টা। পুঞ্জাক্ষী অসংখ্য ছোট ছোট চোখ দ্বারা গঠিত। এই ছোট ছোট চোখের নাম কি? ওমাটিডিয়াম। এই ওমাটিডিয়ামের চিহ্নিত চিত্র তোমাদের রিটেনে আসবে, এটা আমরা অনেক ভালো করে পড়বো। আচ্ছা, এখন এগুলো যা পড়াচ্ছি সব কেমন পড়া? এমসিকিউ, তাই জাস্ট শুনে যাও, বুঝে যাও। এটা একবারে তোতা পাখির মতো মুখস্থ করতে যায় নিজেরে বার্ডেন দিও না। আচ্ছা, শুনে যাও, পরীক্ষার হলে যেন অপশন দেখে পড়তে পারো। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মস্তকে পুঞ্জাক্ষী পাবো 2টা, একক কি? ওমাটিডিয়াম। এরপরে সরল চোখ পাবো, সরল চোখে বলা হয় ওসিলি। ওসিলি কয়টা পাবো? 3টা। এরপরে কি পাবো? অ্যান্টেনা। অ্যান্টেনা কয়টা পাবো? 2টা। অ্যান্টেনার অংশের নাম কি? স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। আচ্ছা, মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো পারো। এরপরে পাবো মুখপাঙ্গ। মুখপাঙ্গ কয় প্রকার? 5 প্রকার। আমি এখানে একটু নাম লিখে দিই। সবার উপরে কি পাবো? ল্যাব্রাম। পরে কি পাবো? ম্যান্ডিবল। পরে কি পাবো? ম্যান্ডিবল। পরে কি পাবো? ম্যাক্সিলা। তোমরা কি মন খারাপ করে আছো নাকি এত নাম দেখা? পরে কি পাবো? ল্যাবিয়াম। পরে কি পাবো? হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস, কথা বুঝছি। এরপরে এই ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম, হাইপোফ্যারিংস এদের অংশগুলো দেখাইছি। এবং মুখছিদ্র, এরা কোথায় অবস্থিত? মুখছিদ্রের চারপাশে। এবং এদের দ্বারা একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে মুখছিদ্রের আগে, সেটাকে বলা হইতেছে কি? প্রাকমৌখিক প্রকোষ্ঠ বা সিবেরিয়াম। মস্তক থেকে এর বাইরে কিছুই আসবে না এমসিকিউতে, ঠিক আছে? তো এতটুকু আমাদের পুরা পড়াটাই কি বলতো? এমসিকিউ। নিয়ে নিন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এটা আশিককে কিবরিয়াকে আমি বলবো না, তোমাদের জন্য পাঠায় দেয়। হ্যাঁ, আচ্ছা ভাইরা, তো বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে কি পড়বো? মস্তকের আরেকটা জিনিস পড়া বাকি আছে আপনি, সেটা কি বলতো? বহিঃকঙ্কাল। মস্তকে কি পড়তে হবে? বহিঃকঙ্কাল। আচ্ছা, আসো, আমরা জানি ঘাসফড়িং এর বাইরে কি থাকে? বহিঃকঙ্কাল থাকে। বহিঃকঙ্কাল কি নির্মিত? কাইটিন নির্মিত। এবং এই কাইটিনটা ত্বকের কোন স্তর থেকে তৈরি হয়? হাইপোডার্মিস থেকে তৈরি হয়। হাইপোডার্মিস থেকে তৈরি হয়। আচ্ছা, আসো, এখন এই যে দেখো ঘাসফড়িং এর মস্তক, এটা না? এটা ঘাসফড়িং এর মস্তক না? এই মস্তকের বাইরে কি আছে? বহিঃকঙ্কাল আছে। মস্তকের বাইরে কি আছে? বহিঃকঙ্কাল। আমি যদি বহিঃকঙ্কালটা আঁকি, এই যে, কি কো আপন? হ্যাঁ, ও হ্যাঁ, আজকে তো 31 নাইট, তাই না? আচ্ছা, আসো ভাইয়েরা, তাহলে দেখো,
তাহলে এইটা আমরা এই যে দেখো ঘাস ফড়িং এর মস্তকের বাইরে একটা কি আছে, কাইটিনের খোলস আছে। মস্তকের বাইরে একটা কি আছে, কাইটিনের খোলস। এই কাইটিনের খোলসটাকে আমরা কি বলি জানো? হেড ক্যাপসুল। কি বলি? হেড ক্যাপসুল। এই হেড ক্যাপসুলের অপর নাম কি? ইপিক্রেনিয়াম। নাম কি? ইপিক্রেনিয়াম। ইপি মানে কি? বাইরে। তোমরা পড়ছো না ইপিডার্মিস, এন্ডোডার্মিস। ইপি মানেই কি? বাইরে। এপি মানেই কি? বাহিরে। এটার এই যে এটারে যদি আমরা বাংলা লিখি তাহলে কি লিখবো? এপি। এপি ক্রেনিয়াম। ক্রেনিয়াম মানে কি? মস্তক। আর মস্তকের বাইরের আবরণকে আমরা কি বলতেছি? এপি ক্রেনিয়াম। আচ্ছা, এখন দেখো তোমাদের জন্য আমরা একটু ভালো করে দেখাই। এই এপি ক্রেনিয়ামে দেখো কিছু খণ্ড দেখতে পারতেছি আমরা, দেখতেছো? হ্যাঁ, এপি ক্রেনিয়ামে এই যে উপরে একটা খণ্ড, এরপরে এইখানে একটা খণ্ড। 3D দেখানোর থেকে এইটা দেখানোই ভালো, বুঝছেন? আচ্ছা, এরপরে আরেকটা খণ্ড কি? নীলকালি দিয়ে দেখাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মুখোপাঙ্গের যে ছোট ছোট খণ্ডক আছে, এই যে হেড ক্যাপসুল আবার ছোট ছোট কি খণ্ডক দ্বারা গঠিত। এই খণ্ডকগুলা ঘাসফড়িং এর বহিকঙ্কালে এরকম ছোট্ট ছোট্ট খণ্ডককে কি বলা হয়? স্ক্লেরাইট। কি বলা হয়? স্ক্লেরাইট। এরকম প্রত্যেকটা খণ্ডককে কি বলা হয়? স্ক্লেরাইট। এখন দেখো মাথা, এটা কি হচ্ছে স্ক্লেরাইটটা কি খণ্ড? হ্যাঁ, বহিকঙ্কালের প্রত্যেকটা একককে কি বলা হয়? স্ক্লেরাইট। আচ্ছা, আমাদের একটা কোশ্চেন ছিল এরকম যে বহিকঙ্কালের এক মানে আবরণটার নাম, ওটার অ্যানসার স্ক্লেরাইট দিছিল। হ্যাঁ, বহিকঙ্কালের ছোট ছোট একককে কি বলা হয়? স্ক্লেরাইট। আচ্ছা, তাহলে দেখো এইটা একটা স্ক্লেরাইট, এইটা একটা স্ক্লেরাইট, এইটা একটা স্ক্লেরাইট, এইটা একটা স্ক্লেরাইট। এখন এই স্ক্লেরাইটগুলোর আবার আলাদা আলাদা কি আছে? আপন নাম আছে। যেমন কি, তোমরা কি ভয় পেয়ে গেল নাকি? আচ্ছা, এই উপরের দিকে যেটা থাকে এটার নাম কি? ভার্টেক্স। নাম কি? ভার্টেক্স। এইটা কি ঘাসফড়িং এর কপাল গঠন করছে না? এটাকে বলা হয় কি? ফ্রন্স। কি বলা হয়? ফ্রন্স। এই যে গালের অংশকে এইটাকে কি বলা হয়? জেনা। কি বলা হয়? জেনা। কি বলা হয়? জেনা। আর নিচে এটাকে কি বলা হয়? ক্লাইপিয়াস। কি বলা হয়? ক্লাইপিয়াস। কি বলা হয়? ক্লাইপিয়াস। কি বলা হয়? ক্লাইপিয়াস। আচ্ছা, তাহলে এটা হলো ভার্টেক্স। সরি, বাংলা লেখা দিই, ঠিক আছে? তো এটাকে কি বলা হয়? আচ্ছা, এবার লিখতে দিলে না যে এটা যেই কালার ওটা পরে ওইটা দিলে ভালো হয়? আচ্ছা, ঠিক আছে, ভালো কথা বলছো তো। আচ্ছা, তাহলে এইটা কি? ভার্টেক্স। বাহ, ভালো কথা বলছো। এটাকে কি বলবো? জেনা। কি বলবো? জেনা। এটাকে কি বলবো? ক্লাইপিয়াস। আর এটাকে কি বলবো? জেনা। তাহলে এই যে শোনো, এই যে জেনা, ক্লাইপিয়াস, ও এটার নাম ফ্রন্স। এটার নাম ফ্রন্স। আপন, তাহলে আমি যদি বলি এই বহিকঙ্কালের একক ফ্রন্স, ক্লাইপিয়াস, জেনা, ভার্টেক্স, এদের সাধারণ নাম কি? স্ক্লেরাইট। এদের সবার সাধারণ নাম কি? স্ক্লেরাইট। তাহলে স্ক্লেরাইট কি জিনিসটা বুঝতে পারছো? এটা সাধারণ নাম কি? স্ক্লেরাইট। এদের সাধারণ নাম কি আপন? স্ক্লেরাইট। স্ক্লেরাইটগুলা পরস্পর যুক্ত থাকে একটা বন্ধনের মাধ্যমে। সেই বন্ধনের নাম কি? সুচার। তাহলে স্ক্লেরাইটগুলো যুক্ত থাকে কি দ্বারা? সুচার দ্বারা। এখন শোনো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছে 2018-তে সম্ভবত। প্রশ্ন আসছে ঘাসফড়িং এর মস্তকের বহিকঙ্কালের অংশ 9 কোনটি? ফ্রন্স, ভার্টেক্স, জেনা, হেড ক্যাপসুল।
অংশ নয় কোনটি? হেড ক্যাপসুল। হেড ক্যাপসুল। এই যে এই সবগুলো অংশ যখন সুচার দ্বারা যুক্ত হয় তখন সেটার নাম কি? হেড ক্যাপসুল। হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। এখন প্রশ্নই আসছে হেড ক্যাপসুলের অংশ নয় কোনটি? কথা বুঝতে পারছো? কত ট্রিক, মানে সহজ প্রশ্ন কিন্তু একটু ট্রিকি, একটু ঘুরাই দিচ্ছে, এরকম প্রশ্নই আসে, সহজ প্রশ্ন। তাহলে আমরা মস্তক থেকে তোমাদের যা জানতে হবে তা সব পড়ে ফেলছি ইনশাল্লাহ। ওকে, এখন বলো কারো কোনো সমস্যা আছে নাকি? তোমরা কিভাবে মনে রাখো? বারবার দেখতে হবে। হ্যালো, না বলো। হ্যাঁ আচ্ছা, কুইজে ছিল আমাদের বই ইয়াটা। আমি ক্যামেরা ইউজ করাম টাকা আইফোন দেখে লোক করলে ভালো তারপর তোমার কি আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। খেতাটা তুলছে কি হবে খাতা কই জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, সবাই বুঝতে পারছেন? এই যে এখন তাহলে বাসায় যে এটা কেমনে পড়বো বলেন তো? এটা একটা কাগজের ভিতরে মস্তকটা পুরোটা লিখে ফেলবেন, মস্তকটা লেখা দেয়ালের সামনে লাগায় রাখবেন। এটা দু একবার দেখলেই হয়ে যাবে। এবং তোমরা যেটা প্যারা খাও আমি দেখছি, তোমরা এই সবগুলোর নাম একবারে বলতে চাও, দরকার নেই। আগে আমি যখন নতুন নতুন বায়োলজি পড়াইতাম তখন আমি অনেক কঠিন ছিলাম, অনেক কঠিন স্যার ছিলাম, তখন এই সব নাম আমাকে একদমে বলতে হইতো, ঠিক আছে? এখন তো আর সেই যুগ নাই, এখন আর পোলা প্যান্ড এত প্যারা দেই না। আমাদের কেমিস্ট্রি টিচারও এই কথাই বলে। কি রেকর্ড হয় না? আচ্ছা বুঝতে পারছো, তখন আমি বলতাম যে মস্তকে যা আছে, মস্তক সম্পর্কে যা জানো বলো একদমই, ঠিক আছে? তো তোমরা যদি আমাকে এভাবে বলতে পারো তাহলে তো ভালো, কিন্তু সমস্যা নেই, প্যারা নেওয়ার দরকার নেই। এটা এমসিকিউর জন্য দেখলেই হবে, বুঝে বুঝে পড়লেই হবে, ঠিক আছে? যতটুকু দেখাইছি এতটুকু তো বুঝছো, ভিজুয়ালাইজ হয়েছে না এখন? আচ্ছা এখন তাহলে আমরা কি বক্ষে যাব আজকে? এতটুকুই ঠিক আছে তাহলে। অক্ষ কতটুকু? বক্ষ হ্যাঁ একটু বড় তো আছেই, না থাক, আজকে আমরা সমস্যা নাই। আমরা তো ঘাস পড়ি, শোনো তবে এখানে যা পড়ছি সব কি এমসিকিউ, সব কি এমসিকিউ। আর এই যে মুখোপাঙ্গের চিত্র, চিহ্নিত চিত্র আঁকা, এটা কোথায় আসবে আপন? প্র্যাকটিক্যালে। কোথায় আসবে? প্র্যাকটিক্যালে। এবং প্র্যাকটিক্যালে তোমরা যা পরীক্ষা দাও দেখা দেখা আঁকো, এগুলা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। এখন তো নাই, এইচএসসি পরীক্ষার সময় যে তোমরা কেমন প্র্যাকটিক্যালটা দিবা, কলেজের প্র্যাকটিক্যাল পরীক্ষা কোনো প্র্যাকটিক্যাল গোনায় ধরি আমি। প্র্যাকটিক্যালে দেখা যায়। বন্ধ করো এগুলা। আচ্ছা বন্ধ, আচ্ছা আর কলেজের প্র্যাকটিক্যাল তো পাস হতে হয়। আইএস চলতেছে।